সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ রফিকা আফরোজ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজবিদ, রাজনীতিবিদ। আপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ এবং সুস্বাগত। ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, আজ জাতীয় প্রেস ক্লাবে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য কুমিল্লা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সমাবেশ আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে আমি নিজেও ছিলাম। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য বহুদিন ধরে চেষ্টা করছে কুমিল্লার জনপদের মানুষ। এই জনপদটি একটি প্রাচীনতম জনপদ। এই কুমিল্লাকে বিভাগ দেওয়ার জন্য বা হওয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় কুমিল্লার মানুষ সেটা মনে করছে। এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। কুমিল্লা এমন একটি জেলা যেটি কিন্তু আমরা আগে জানতাম বৃহত্তর কুমিল্লা হিসাবে, যেখানে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং আপনার আরেকটা যেন কি ছিল, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। হ্যাঁ, কুমিল্লা, এরা বৃহত্তর কুমিল্লা হিসাবেই পরিচিত ছিল। পরবর্তীতে এগুলোকে জেলা করা হলেও কুমিল্লা কিন্তু একটা প্রাচীন ঐতিহ্যবাহী জেলা। এই প্রাচীন ঐতিহ্যবাহী জেলায় দেখা গেছে যে শিক্ষার হার সবসময় বাংলাদেশে কুমিল্লাতেই বেশি ছিল। এগুলো একটা পয়েন্ট। আর প্রাচীন ঐতিহ্য যেটা বলে, যেমন ধরেন ময়নামতি, কোটবাড়ি, ওয়ার সিমেট্রি, তারপর আপনার কুমিল্লার বার্ড রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং শিক্ষা সংস্কৃতির সাথে সম্পৃক্ত। তো সেই ক্ষেত্রে, এবং আমরা জানি একসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে 21 জন, তখন সেটা কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা হিসাবে পরিচিত। একটু ইতিহাস না টানলে হয় না। তো সেটা একই সাথে 21 জন ওই বছরে ব্রাহ্মণবাড়িয়ার সচিব ছিলেন। তারপরে আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খান, হ্যাঁ, উনি প্রখ্যাত যিনি আমাদের সঙ্গীতজ্ঞ। তো সেই ক্ষেত্রে বৃহত্তর কুমিল্লা হিসাবে ব্রাহ্মণবাড়িয়া, তারপর চাঁদপুর, কুমিল্লা আসলেই একটা গুরুত্বপূর্ণ জেলা। এবং এই জেলার সবচেয়ে বড় কি, যে শিক্ষার হারও বেশি এবং ঘনবসতি থাকায় কুমিল্লা জেলাটাকে আপনি যদি বিভাগে আনেন, সেক্ষেত্রে কিন্তু একটা বিকেন্দ্রীকরণ হয়। একটা চট্টগ্রাম বিভাগ এর অধীনে কুমিল্লা বিভাগ থাকবে, এটা একটা ঘনবসতির জন্য কিন্তু একটা মানে অন্তরায় যে কোনো কাজে। তো যদি ঘনবসতি যেহেতু বেশি, তাই এটা একটা বিভাগ হলে সেখানে রাষ্ট্রীয়ভাবে সুশৃঙ্খল ভাবে রাষ্ট্রকে পরিচালনায় কুমিল্লাবাসীদের জন্য অনেক বেশি সুযোগ এবং সুবিধা হবে বলে আমি মনে করি। কাজে রাষ্ট্র বলেন, শিক্ষা বলেন এবং সামাজিক ক্ষেত্র বলেন, সকল ক্ষেত্রেই কিন্তু কুমিল্লার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং জনবসতি হিসাবে, সেই হিসাবে কুমিল্লাকে জেলা না ভেবে আমরা বিভাগের জন্য বিগত সরকার একটা সিদ্ধান্ত নিলেও সেখানে ছিল একটা আক্রোশ এবং আক্রমণাত্মক সিদ্ধান্ত, যে কুমিল্লাকে বাদ দিয়ে উনি ময়নামতি বা উনি পদ্মা করবেন। কারণ উনি ভেবেছিলেন যে ওনার বাবার মৃত্যুর ক্ষেত্রে কুমিল্লার কোন এক রাজনীতিবিদ জড়িত ছিল। কিন্তু আসলে তো তখন ছিল রক্ষী বাহিনীর প্রধান তোফায়েল আহমেদ, হ্যাঁ, এবং উনি রক্ষী বাহিনীর প্রধানই কিন্তু রক্ষী বাহিনী কিন্তু আমার সাবেক প্রধানমন্ত্রীর পিতাকে মারার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করেছিল, এবং সাথে তো সামরিক বাহিনী ছিল। তাই ওনার ভিতরে যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটার জন্য উনি একটা জেলাকে নাম পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিল, যেটা মানে একটা, আমরা মনে করি যে একটা অমানবিক একটা সিদ্ধান্ত রাষ্ট্রের প্রধান হিসাবে। কুমিল্লাতে আমাদের জাতীয় কবি নজরুলের সেখানে অনেক স্মৃতি রয়েছে। শিক্ষা সংস্কৃতি যে কথাটি বলেছেন, কুমিল্লাতে আপনার ব্রিটিশ আমলে যে ব্রিটিশ
যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের কুমিল্লা ক্যান্টনমেন্ট সেখানে ভূমিকা রেখেছে, এবং কুমিল্লা সেখানে ব্রিটিশ সৈন্যদের যে সমাধিস্থলও কিন্তু কুমিল্লাতে রয়েছে। কুমিল্লাতে রয়েছে আপনার মেঘনা নদী, রয়েছে গোমতী নদী, রয়েছে তিতাস নদী, রয়েছে যমুনা, বিভিন্ন নদী সেখানে সংমিশ্রণ হয়েছে, এবং বিভিন্ন নদীর মাধ্যমে সেখানে উর্বর ফসল, খাদ্য, নানান কিছুর কারণে কিন্তু বুদ্ধিমত্তা মানে বিজ্ঞানসম্মত ভাবে কয়েকটি জেলার মধ্যে অন্যতম খাদ্যের যে আয়োডিনটা পাওয়া যায়, যেটা বুদ্ধিমত্তার যে জায়গাটি, সেটাও কিন্তু কুমিল্লা সেই জেলাও তার মধ্যে একটি। আপনি যেটা বললেন বুদ্ধিমত্তা, আসলেই তো কুমিল্লার মানুষ অনেক বুদ্ধিমান। হ্যাঁ, কিন্তু এই বুদ্ধিমান হয়ে তাদেরকে মানে অন্যভাবে উপস্থাপন করা হয়, বিকৃত ভাবে উপস্থাপন করা হয়। এটা একটা হিংসাত্মক চিন্তা চেতনা। কারণ এই যে প্রাকৃতিগত ভাবে বা প্রকৃতিগত ভাবে উর্বর ভূমি, তারপরে তিতাস নদী, নদীর ধারে মানুষ, তারপর তাদের নিজেকে সংগ্রামময় তারা জীবনযাপনে অভ্যস্ত, এবং তারা জীবনে উচ্চাকাঙ্ক্ষী, এই সমস্ত কারণে কিন্তু তারা নিজেদের জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট সচেতন। তো সেই ক্ষেত্রে কুমিল্লা আপনি যেটা বললেন যে ওয়ার সিমেট্রি, ব্রিটিশদের জন্য ব্রিটিশদের ওয়ার সিমেট্রি আছে, তারপর আরো আপনার শালবন বিহার আছে, তা প্রাচীনতম ঐতিহ্য সমস্ত কিছুই আছে। এবং কাজী নজরুল ইসলামের কথা বললেন, যেখানে নার্গিস ছিলেন এবং কাজী নজরুল ইসলামের অতি প্রিয় একজন প্রেয়সী, এবং একই সাথে উনি নার্গিসের সাথে ওনার যে সম্পর্ক, উনি এটাও আমাদের জন্য একটা বিরাট গর্বের ব্যাপার। তো কাজেই কুমিল্লাকে আমরা বিভিন্ন দিক থেকেই যথেষ্ট শুধু বুদ্ধিমত্তার উর্বরতা নয়, সকল দিকের উর্বরতায় কুমিল্লা যথেষ্ট সমৃদ্ধশালী। তাই কুমিল্লাকে আমরা মনে করি যে বিভাগ হিসাবে যদি এ বর্তমান সরকার বা পরবর্তী যে সরকার আসবে ঘোষণা করে, এবং কুমিল্লা নাম রেখেই, এটা আবার অন্য নামে যেন না যায়, সেটাই আমাদের জন্য হবে বড় প্রাপ্তি। ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করব যে কুমিল্লার ঐতিহ্যবাহী এই জনপদের যে মানুষের দাবি, সেই দাবি অনুযায়ী কুমিল্লাকে অতি দ্রুত বিভাগ ঘোষণা করে এটার বাস্তবায়ন। এবং আমি একটা কথা বলতে চাই, আমি কিন্তু আপনি যে কুমিল্লা নিয়ে আজকে প্রশ্ন করবেন সে বিষয়ে আমি জ্ঞাত ছিলাম না। তবে আপনি বোধহয় জানেন না, আমি ঢাকা বেসড হলেও ঢাকায় আমার জন্ম, মাতৃভূমি, কিন্তু আমি আমার দাদার বাড়ি কিন্তু কুমিল্লাতে। তাই আমার আজকে ভালো লাগলো আপনার এই প্রশ্নটি মিলে গেল। আপনি হয়তো জানেন না যে আমার বাড়ি কুমিল্লা। ধন্যবাদ। আমি নিজেও ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা, আর আমারও অনেক আগের পূর্বপুরুষের বাড়ি কুমিল্লাতে, সেই জন্য কুমিল্লার প্রতি তো একটা দরদ রয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যেহেতু আপনি নারী, সেই প্রশ্নটি করতে চাচ্ছি। জামায়াত ইসলাম এই প্রথম নারীদেরকে সরাসরি প্রার্থী দিচ্ছে, সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকেও প্রার্থী দিচ্ছে। এ ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। আপনাকে একটা কথাই বলতে চাই আমি, যে রূপসী বাংলার সকল দর্শক শ্রোতারাও এটা শুনবেন ভালো করে। জামাত এখন একটা ভালো একটা লাইমলাইটে আছে, এবং তাদের ইউনিটি বলেন, একতা বলেন, তারা বিভিন্ন ভাবে কার্যক্রমের মাধ্যমে তাদের প্রচার অনেক বেশি করছে। সেই ক্ষেত্রে তাদের এই জিনিসগুলো প্রশংসনীয়। আবার অনেকে সমালোচনা করে, তো রাজনীতি করতে গিয়ে সমালোচনা সবার আগে হতেই হবে। তো সেই ক্ষেত্রে জামাত যে নারীকে একটা ভালো জায়গায় স্থান দিয়েছে, তার মানে আমি বলবো যে আমরা আগে মনে করতাম জামাত সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা ছিল যে জামাত বোধহয় নারীদেরকে এসেই ঘর বন্দি করে রাখবে। কিন্তু আসলে এই বর্তমানে নারীর কোটা ঘোষণা করায় এবং নারীর আসন মনোনীত ঘোষণা করায় আমরা জামাতকে সাধুবাদ জানাই, এবং এটা জামাতের জন্য একটা প্রশংসনীয় কাজ। এবং নারীর প্রতি জামাত কোরআন এর আলোকে অবশ্যই চলেছে, পাশাপাশি কোরআনের আলোকেই আমাদের জীবন চলে, সত্য কথা। সামাজিক এবং সর্বক্ষেত্রে নারীকে মূল্যায়ন করেছে, সেই জন্য আমরা জামাতের প্রতি সাধুবাদ জানাচ্ছি।
যে নারীর প্রতি এই আসন নির্ধারণ করার জন্য। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে ভূমিকম্প। যে ভূমিকম্পে মানুষের মধ্যে একটা আতঙ্কিত জায়গা তৈরি করে ফেলছে, কারণ এর আগে এই ধরনের ভূমিকম্প বিশেষ করে বাংলাদেশে বা ঢাকাতে হয়, যেটা 5.7 গত শুক্রবার হয়ে গেল, এবং শনিবারও পরপর 4বার ভূমিকম্প হয়েছে। এই আলোকে বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিচ্ছে এবং মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখন এই ভূমিকম্প রোধের জন্য আমাদের কি করণীয়, বা আমাদের কি ভূমিকম্প যদি কোনো আল্লাহ না করুক যদি কিছু হয়, সেক্ষেত্রে উদ্ধার ত্রাণ কার্যের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে আপনি মনে করেন? দেখেন, ভূমিকম্প হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির হাতে। আর ঢাকা শহর ভূমিকম্প জোন বলে অভিহিত, এবং গত দুদিন আগে যে ভূমিকম্প হলো, এরকম ভূমিকম্প গত 100 বছরে হয়নি। তো সেক্ষেত্রে ঢাকা শহর ভূমিকম্প জোন, এবং নরসিংদী থেকে মাত্র 16 কিলোমিটার দূরে ছিল ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব ছিল মাত্র 14 কিলোমিটার বা 13 কিলোমিটার। সেখানে উৎপত্তি স্থল। হ্যাঁ, আর একটু হলে পুরো ঢাকা শহরে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতো। তো সেই ক্ষেত্রে একটা কথাই বলা, যে প্রকৃতির হাতে তো কোনো কিছু নেই এখানে। তো আপনি কি, যে ভূমিকম্প হবে প্রাকৃতিক কারণে, কিন্তু ভূমিকম্প থেকে রোধ, যেটা প্রতিরোধ বললেন, সেই প্রতিরোধে আমাদের ঢাকার ব্যবস্থাপনাটা অত্যন্ত অপ্রতুল, সংকটময়, এবং আমাদের ঢাকাবাসীদের জন্য জীবন সংকটাপন্ন। সেই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো দুটো কারণে অনেকে মনে করে এটা জনগুজব। আমি বলি যে সামনে ইলেকশন, তফসিল ঘোষণা হবে ডিসেম্বর মাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এখন তরুণ ছাত্রছাত্রীরা। আরেকটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে কারা, হলে কারা থাকে, সব গ্রাম থেকে আসা বা বিভিন্ন ঢাকার বাইরে থেকে আসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও কিছু কিছু হল আছে অনেক পুরনো হয়ে গেছে, এখনো সেগুলো ভালো মতো তৈরি, মানে এখনো সেগুলো রিপেয়ার করা হয়নি, পুনর্নির্মাণ না। সেই জন্য হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়েছে, এবং সংকট মনে করেই আবহাওয়াবিদরা এই ধরনের সিদ্ধান্ত নেওয়াতে হয়তো রাষ্ট্রেরও সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের ব্যাপারে কিছুটা রাজনৈতিক কারণও থাকতে পারে। আর অন্যান্য জায়গা, যদি অন্যান্য স্কুল কলেজ যদি বন্ধ দেয়, সেক্ষেত্রে ধরেন ভূমিকম্পকে কি আটকে রাখতে পারবে? বাসায় থাকলেও তো তারপরেও পিতা মাতা থাকবে বা বাসায় একটা নিরাপদে থাকবে, একটা প্রশান্তির জন্য বন্ধ দেওয়ার সিদ্ধান্ত, আর কিছু না। ধন্যবাদ আপনাকে চমৎকার করে উপস্থাপন করার জন্য। আমরা আশা করব যে এই ভূমিকম্প রোধের জন্য যে পাহাড় পর্বত রয়েছে সেগুলো যাতে আমরা বিনষ্ট না করি, গাছপালা যাতে ধ্বংস না করি। আরেকটা কথা আছে, আমাদের এখানে যে বিল্ডিং গুলো হচ্ছে হাই রাইজ, কোন অধিকাংশ 70% বিল্ডিং আপনার বিল্ডিং কোড মানেনি, যার ফলে, এবং হাই রাইজ হচ্ছে, যেটা আপনার 6 তলা পর্যন্ত হয় সেটা কিন্তু আপনার 17 তলাও হচ্ছে। তো এই যে আমাদের মাটির উপরে ঢাকা শহরের এত চাপ, এই চাপটাও তো একটা ভূমিকম্পের জন্য বিরাট একটা ভূমিকা পালন করছে, ভূমিকম্পের জন্য একটা কারণ হয়ে গেল এবং ক্ষতিগ্রস্ততার কারণ। এবং আপনি যে প্রতিরোধ করবেন সেটার জন্য কিন্তু আমাদের প্রতিরোধ করার আমাদের সাজ সরঞ্জামের বলেন, জনবল বলেন, সবকিছুই কিন্তু খুব বেশি মানে সবকিছু অপ্রতুল। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব যে ভূমিকম্প রোধ করার জন্য ভূমিকম্প উদ্ধার কার্যক্রম আরো জোরদার করবে সরকার। পরবর্তী যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা খুব বেশি। তারা সরকার গঠন করলে মাদক এবং চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে পারবে বলে আপনি মনে করেন? দেখেন, বিএনপি একটি বৃহৎ দল, হ্যাঁ, এবং এই বৃহৎ মানে সর্ববৃহৎ দল বলা চলে। তো সেই ক্ষেত্রে বর্তমানে রাজনৈতিক একটা পরিস্থিতির পরিবর্ধন হয়েছে। সেক্ষেত্রে এনসিপি এসেছে, যারা যুব দল হিসাবে পরিচিত, আমি মনে করি তারা যুব, এবং জামাত আসতে পেরেছে,
সেক্ষেত্রে বিএনপি একটু মানে আস্তে আস্তে বৃহৎ থেকে একটু মানে কি বলবো, এটা বৃহত্তর আর বৃহত্তম নেই, এখন বৃহত্তর হয়েছে। হ্যাঁ, তারপরে হয়তো বৃহৎ হয়ে যাবে। কিন্তু বিএনপির কথাটা আপনি কি বললেন, প্রশ্নটা যে মানে সরকার গঠন করার সম্ভাবনা খুব বেশি তাদের, হ্যাঁ তারা আসলে চাঁদাবাজ এবং মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন? হ্যাঁ, তো বিএনপির সরকার গঠন করার সম্ভাবনা অনেকেই বলেন ঠিক, কিন্তু কতটুকুন এটা স্বতঃসিদ্ধ হবে এটা বলা খুব মুশকিল। বর্তমান পরিস্থিতিতে কোয়ালিশন সরকার হতে পারে, অনেক কিছু হতে পারে, এখানে 3টি দল আছে। কিন্তু চাঁদাবাজির ক্ষেত্রে আমি বলবো যে চাঁদাবাজি কোন দল করে নাই বলেন? সব দলই তো করেছে। তাই বলে আমি চাঁদাবাজিকে আমি প্রশ্রয় দিচ্ছি না। এখন বিএনপির নাম পড়ছে ঠিকই, বিএনপি চাঁদাবাজি হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু অন্যান্য দলগুলোও করছে, চাঁদাবাজি না করে অন্য ধরনের অপকর্ম করছে। কাজেই আমার কাছে মনে হয় যে চাঁদাবাজি, আরেকটা কি বললেন যে মাদক, হ্যাঁ মাদকের ব্যাপারে বিএনপির ভূমিকা অবশ্যই আহ ইতিবাচক থাকবে, এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদাবাদি যেন না করা হয় সেজন্য যথেষ্ট সোচ্চার। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সকল সময় চাঁদাবাজি যেন না করা হয় সে ব্যাপারে সোচ্চার এবং বারবার ঘোষণা দিচ্ছেন। এবং এমনও আছে চাঁদাবাজির খবর পেয়ে উনি তাকে সেখান থেকে বহিষ্কৃত করেছেন। কাজে সেক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ যদি বিএনপি নিতে পারে, এবং মাদকের ব্যাপারেও তিনি অত্যন্ত সোচ্চার, সেই ক্ষেত্রে যদি বিএনপি দল মাদক এবং চাঁদাবাজিতে সোচ্চার থাকে, সচেতন থাকে, আমার মনে হয় বিএনপির জন্য খুব একটা কষ্টদায়ক কিছু হবে না, এবং এটা তাদের জন্য তেমন কোনো বিষয়ও হবে না। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, ছোট্ট করে যদি বলেন, সেটা হচ্ছে বিএনপির 31 দফা, এই দফাগুলো বাস্তবায়ন বিএনপি সরকারে আসলে করতে পারবে বলে আপনি মনে করছেন? দেখেন, আমরা সবসময় বলি ইজি টু সে ডিফিকাল্ট টু ডু, বলা অনেক সহজ, করা অনেক কঠিন। এখন 31 দফা দিয়েছে, 31 দফার মধ্যে যে প্রধান, আমার মতে কতগুলো মেজর পয়েন্ট আছে, মেজর পয়েন্ট গুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তখন সেই 31 দফাগুলোর যে বাকি পয়েন্ট গুলো আছে সেগুলো অটোমেটিক কার্যকরী হবে। কাজে 31 দফা সফল করাতে খুব একটা বেশি কষ্ট হবে না, এবং সফল হবে, বাস্তবায়ন হবে মেজর পয়েন্ট গুলো নিয়ে যদি কাজ করে। যেমন সংস্কার আছে, তারপরে আপনি কমিশন আছে, কমিশন গঠন আছে, আরো গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আছে, ন্যায়পাল রয়েছে, দুদক রয়েছে। তো এগুলো নিয়ে যখন কাজ করবে তখন অটোমেটিক অন্যান্য পয়েন্ট গুলো বা অন্যান্য দফাগুলো অটোমেটিক কাজ করবে। তা কাজে এটা 31 দফা ভেবে খুব একটা ভয় পাওয়ার কিছু নাই। বেসিক্যালি এটি 10 দফা, এই 10 দফাটাকেই যদি মেজর হিসাবে নেন তাহলে বাকি 20 দফা অটোমেটিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং রূপসী বাংলার সকল দর্শক শ্রোতাদেরও আমার পক্ষ থেকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।